শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রতি ধাপে ভ্যাটের চাপ, জনজীবনে কেমন প্রভাব, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসাইন এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব ইমরান হাসান। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় প্রতি ধাপে ভ্যাটের চাপ, জনজীবনের প্রতিটি ধাপেই ভ্যাট আরোপিত হচ্ছে এবং এমন একটি অবস্থায় যখন আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বেশ অনেক দিন থেকেই কথাবার্তা বলছিলাম এবং ট্রাক সেল বন্ধ হয়ে গেল, এরপরে ভ্যাটের যে চাপ, সার্বিকভাবে বিষয়গুলো নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের এক ধরনের জনজীবনের যে আশঙ্কা, ভোগান্তির আশঙ্কা, সেটি করছেন অনেকেই। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনবো। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আজকে নতুন বছরের আপনাদের এই টেলিভিশনে এই বছরের প্রথম অনুষ্ঠান এবং এই বছরের আগের বছর বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত একটা বছর, যেহেতু আমরা একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে এবং একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণ অভ্যুত্থানটা আসলে কেন হয়? মানুষ তার রাজনৈতিক এবং অর্থনৈতিক পাশাপাশি তার জীবনের মানের পরিবর্তনের জন্য এবং যে অবস্থায় আছে তার থেকে অনেকটা এগিয়ে যাবে, ভালো একটা জায়গায় যাবে। আমাদের প্রথম বছরের প্রথম মাসে আমাদেরকে এখন হিসাব করতে হচ্ছে যে আমরা সেখান থেকে কত দূর যেতে পারবো। আপনি যে টপিকটা নিয়ে এসেছেন, আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, এই গণ অভ্যুত্থানটা ছিল কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। তার অর্থ হচ্ছে তারা শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বৈষম্যের কথা বলেছে, কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় নানা রকমের বৈষম্য আছে। এবং আমরা এর আগে দেখেছি গত সরকারের সময় যে আমাদের এখানে একজন চা শ্রমিক প্রতিদিন 120-30 টাকা বেতন পাচ্ছে, কিন্তু সেখানে ওয়াসার এমডি তিনি মাসে 6 থেকে 7 লক্ষ টাকা বেতন পাচ্ছে। এগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি যে সরকার যে মাথাপিছু আয়ের কথা যেটি বলতো, তার একটা বড় অংশ অল্প কিছু মানুষের মাথা হিসাব করে সেই বিষয়টি বলতো। অর্থাৎ আমাদের সোসাইটিতে এখন পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তন হলেও মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড খুব শক্ত হয়েছে, বিষয়টি সেরকমের না। সেই বৈষম্যটা এখনও আছে, কিন্তু এই বৈষম্যটা নিরসন করার কোনো উদ্যোগ না নিয়ে হঠাৎ করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আগামী জুন মাসে সম্ভবত এই সরকারই বাজেট প্রণয়ন করবে। তো তার আগে যে বক্তব্য দিয়ে প্রায় শতাধিক পণ্যের উপরে এবং সেবার উপরে যে ভ্যাট আরোপ করা, এর পেছনের কারণটা আমরা জানি। IMF-এর কাছ থেকে কিছু ঋণ নেওয়া হবে এবং তার শর্ত মেনে এই সরকার কিন্তু সে কথা বলছে না, সরকার সেটি বলছে না, এটি গোপন রাখছে। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটি পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি এবং আপনার খেয়াল থাকার কথা, মাত্র গত 15 দিনে 2 জন উপদেষ্টা 2 ধরনের বক্তব্য দিয়েছেন। আমার মনে আছে, প্রথমত অর্থ উপদেষ্টা বলেছেন যে আমরা ভ্যাট বাড়াবো কিন্তু এতে মানুষের কোনো কষ্ট হবে না, যে কথাটি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারিও বলছেন। আর অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে আগের সরকার যেহেতু অনেক লুটপাট করেছে, সুতরাং সেই ক্ষতি পোষানোর জন্য আমরা বিদ্যুৎ, গ্যাস সহ কয়েকটা জায়গায় আমরা দাম বাড়াবো। অর্থাৎ আগের সরকারের লুটপাটের দায়টা আপনাকে এখন বহন করতে হবে। অর্থাৎ আজকে কিন্তু খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার উনি বলেছেন যে কিছুটা কষ্ট হতে পারে। হ্যাঁ, তো খাদ্যের উপর উনি বলেছেন যে খাদ্যে খুব একটা অসুবিধা হবে না, খাদ্যের অসুবিধা হবে না। এখন মোটা চালের দাম 8 থেকে 9 টাকা বেড়েছে, অথচ আজকের বণিক বার্তার হিসাব হলো বিশ্বে চালের বাজারে 24% দাম কমে এসেছে গত 10 দিনে। আমার এখানে কি হচ্ছে? আমার এখানে বাড়ছে। তার কারণটা কি? বাজার ব্যবস্থাপনার যে একটা দক্ষতা, এই দক্ষতাই সরকার দেখাতে পারছে না।
শুধু বাজার ব্যবস্থাপনার না, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় কতগুলো বাগাড়ম্বর কথা ছাড়া আমি দৃশ্যমান কোনো পরিবর্তনটা দেখছি না। সরকার যে জায়গাগুলোতে অ্যাড্রেস করছে, এখন আপনি বলবেন যে আমাদের এখানে গত মাসে ওষুধের দাম 10 থেকে 115% পর্যন্ত বেড়েছে, 10 থেকে 115% পর্যন্ত। 550 টাকার যে ওষুধটা ছিল সেই ওষুধটা এখন 900 টাকায় বিক্রি হচ্ছে, এটি গত মাসে। এখন তার উপরে আপনি আবার ভ্যাট দেবেন, অর্থাৎ মরার উপরে খাড়ার ঘা যেটা বলা হয় সেটি। তারপরেও সরকার এই যে অসংলগ্ন কথা কেন বলছে এই কারণে যে তারা যে ক্লাসটা রিপ্রেজেন্ট করে তাদের কাছে অভাবটা খুব একটা স্পর্শ করে না। আপনি এদের আলোচনার মধ্যে গত 6 মাসে আমরা তো আসলে একটা সামগ্রিক পরিবর্তনের জন্য 15 বছরের ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। আমি যখন ক্ষুধার্ত এই কথাটি যখন আমি বলতাম তখন আমার প্রধানমন্ত্রী বলতেন যে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাও। তো এই যে সেন্টিমেন্টটা ছিল, তার যে মনস্তত্ত্বটা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমার একটু ভালো অবস্থা হবে, আমি কথা বলার সুযোগ পাবো, নিরাপত্তা পাবো, অনেকগুলো তো প্রত্যাশা ছিল, তা না হলে আমি তো তাকে বিদায় করার কোনো দরকার হয় না। তো এই যে পরিবর্তনের যে জায়গাটা, সেই পরিবর্তনের জায়গাটা কি ফুলফিল করতে পারছে? আপনি এখন পর্যন্ত এই যে দ্রব্যমূল্যর কথা বলছি, আপনি এই যে কাউরান বাজার সেখানে গিয়ে দেখেন একটা কফি বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, এটি যখন হাতির পুলে যাচ্ছে সেটি বিক্রি হচ্ছে 30 টাকায়, অথচ কৃষকের কাছ থেকে এটি কেনা হচ্ছে 3 টাকা দিয়ে। না, কিন্তু 5 মাস 6 মাসে কি আপনার মানে এটি যথেষ্ট সময়? 15 বছরের যে আবর্জনা এটি 5 মাসে আপনি সমাধান করতে পারবেন না। তবে আপনাকে একটা মেসেজ দিতে হবে, আপনার প্রিপারেশনটা আমি দেখতে চাই যে আপনি কিছু চেষ্টা করছেন। আপনি হাত গুটিয়ে বসে নেই। যে চাঁদাবাজরা আগে চাঁদাবাজি করতো তারা এখনো চাঁদাবাজি করছে, আপনি তাদেরকে ধরছেন না, বলছেন যে চাঁদাবাজের হাত বদল হয়েছে। আরে আপনাকে তো ক্ষমতায় বসানো হয়েছে এই চাঁদাবাজদেরকে আপনি ধরবেন, সেই কারণে আপনি আইডেন্টিফাই করার দায়িত্ব তো আপনার না, আপনি ধরছেন, আপনি একজনকেও ধরছেন না। এর ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? শহরের ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রামের উৎপাদক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যান্য যে জায়গাগুলোতে আপনি ভ্যাট যে আরোপ করছেন, আমার এইখানে যে কর সিস্টেমে আপনি যদি পরিবর্তনের উদ্যোগটা নিতেন, সেটা কি নিয়েছেন? না। আপনি এখন পর্যন্ত সংস্কার বলতে যে সমস্ত জায়গাগুলো সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে অর্থনীতির ভিত যেহেতু নড়বড়ে করে দিয়ে গেছে গত সরকারের, যেটির কথা বলা হচ্ছে বিভিন্ন রকম অনিয়ম, অসঙ্গতি, লুটপাট, নানাবিধ কারণে, সেটিকে মজবুত করবার জন্য সরকারের হাতে যে অপশনগুলো আছে তার মধ্যে একটি অপশন তো এটিও। অবশ্যই এটি একটা অপশন, অবশ্যই এটি একটা অপশন, কিন্তু এই অপশনটা যেখানে আপনি প্রয়োগটা করবেন, আপনি যখন একটা নতুন ওষুধ আবিষ্কার করেন তখন সেটি কোথাও না কোথাও প্রয়োগ করতে হয়। আপনি প্রয়োগ করেন কোথায়? ইঁদুরের গায়ে। কারণ এর একটা ঝুঁকি আছে। আমার যে ইকোনমির যে এখন অবস্থা, এই যে ট্রাক সেল, আপনি গিয়ে দেখেন ট্রাকের পেছনে মানুষ মুখ লুকিয়ে মাস্ক পরে শুধু চোখটা বের করে দাঁড়িয়ে আছে যাতে তাকে কেউ চিনতে না পারে। মানুষের এই কষ্টটা আপনি যদি বুঝতে না পারেন, আপনার অল্টারনেটিভ কতগুলো অপশন ছিল, আপনার ছিল না তা না। আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে আপনি এটি কেন করলেন? আমার ধারণা যে যেহেতু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার একটা পরিকল্পনা আছে, আপনি মনে করছেন সমস্ত মানুষের আয়টা বাড়ছে। আমার ধারণা ওই মহার্ঘ ভাতাটাকে বিবেচনায় রেখে এই পণ্যের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত সরকার যে জায়গাগুলোতে অ্যাড্রেস করছে কোনো ইস্যুই আমি গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের ইস্যু আমি দেখি না। আমি দেখি বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেল, আমি দেখি এনজিওদের যে ডোনারের যে অ্যাপ্রোচ, এই জায়গাগুলোতে, এবং মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে ইস্যুগুলো আছে, পত্রিকার, ইংরেজি পত্রিকার যে কি বলে সম্পাদকীয়, সেই জায়গাগুলোতে তারা অ্যাড্রেস করছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে রয়েছেন জনাব নাজের হোসেন। নাজের হোসেন, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, জি জি, যে আলাপটি আমরা করছিলাম, আসলে দ্রব্যমূল্য নিয়ে তো আমরা দীর্ঘদিন থেকেই আলাপ করছি, তো এবারে যেই সময়টাতে আসলে এই যে ভ্যাটের আরোপের কথা বলা হচ্ছে এবং শতাধিক পণ্য, এবং যে পণ্যগুলো সেটি একেবারেই মানে দৈনন্দিন জীবনযাপনে যেই পণ্যগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই পণ্যগুলো যখন ভ্যাট আরোপ করা হয় তখন আসলে মানুষের কী অবস্থা হয়, সার্বিক বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আপনাকে। আসলে একটু আগে আমাদের শরীফ ভাই বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছেন, আমি ওনার সাথে মানে পুরোপুরি একমত। কারণ হলো যে মানে এই বছরের প্রথম দিকে এই ধরনের ঘটনা, মানে আমাদের যে ব্যাট এবং এসডি চার্জ বা সম্পূরক শুল্ক যেটাই হোক, এটাকে রিঅ্যাডজাস্টমেন্ট করা, এটা আসলে আগে আমরা শুনি নাই। তো
এই এই না শোনার পরেও এইবার আমাদেরকে শুনতে হলো, এবং শতাধিক পণ্য। তারপরে আমাদের শরীফ ভাই যেভাবে বললেন যে আসলে অ্যাডভাইজাররা বললেন যে আসলে এই 100 শতাধিক যে পণ্যের ব্যাট এবং সম্পূর্ণ শুল্ক আরোপ করা হলো, বৃদ্ধি করা হলো, এটা আসলে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়বে না। এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য না। এলপি গ্যাসের দামের কথা আছে, মোবাইল ফোনের কথা আছে, আমাদের ধরেন ওষুধের কথা আছে, এবং ডিটারজেন্ট, টয়লেট টিস্যু থেকে আরম্ভ করে টুথপেস্ট, এই সব পণ্যগুলি আপনি এগুলা কিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য না, এগুলাকে ছাড়া কি আমাদের ডেইলি লাইফ চলে? তো তারপরে ওনারা যেহেতু পাওয়ারে আছেন, ওনারা বলছেন, আমরা শুনতেছি, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় শরীফ ভাই যেভাবে বললেন ওইভাবেই বিষয়গুলো হলো যে আসলে জনগণের সংস্কারের জন্য আন্দোলনের সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষ, 18 কোটি মানুষই আসলে আন্দোলনে সম্পৃক্ত ছিল, অনেকে সমর্থন দিয়েছে। তবে সংস্কার একটা হবে এরকম একটা সবার প্রত্যাশা ছিল। কিন্তু আমরা তো ধরেন এই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার অথবা বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি বলি, আসলে এখানে মানে সরকার বিষয়টা নিয়ে কোনোভাবে চিন্তাই করছে সেরকম দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায় নাই। তো এখন সর্বশেষ মরার উপর খাড়ার গা হলো যে এই যে ধরেন ব্যাটটা বৃদ্ধি করলেন, আর 1 মাস পরে দিয়ে আমাদের পবিত্র মাহে রমজান চলে আসবে। তো যখনই রমজান চলে আসবে তার আগে থেকে আমাদের ব্যবসায়ীদের তো একটা প্রস্তুতি থাকে যে আসলে কোন কোন পণ্য কিভাবে দাম বাড়ানো যায়। তো এখন এই ব্যবসায়ীদের হাতে নতুন একটা অস্ত্র দেওয়া হলো, যেটার মাধ্যমে তারা আবার বাড়তি দাম বাড়ানোর একটা সুযোগ পাবে। এবং আমরা দেখলাম যে যেই দিন অধ্যাদেশটি জারি করা হলো তারপরের দিন থেকে সাবান, টয়লেট টিস্যু, এরকম অনেকগুলো আইটেমের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। এই যে চালের বাজারের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি, প্রতিদিন বাড়তেছে। আজকে শরীফ ভাই যেরকম বললেন যে আসলে বণিক বার্তা একটা রিপোর্ট করেছে যে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় এরকম দাম কমতেছে আর আমাদের এখানে দাম বাড়তেছে। সয়াবিন তেল নিয়ে এরকম আমরা অনেকবার আপনার এখানেও কথা বলছি, সয়াবিন তেলের কাণ্ডও কিন্তু একই ঘটনা। ওয়ার্ল্ড মার্কেটে অনেক দিন কিন্তু কমতির দিকে ছিল, আমাদের এখানে খালি বাড়তেই থাকে। তো এই যে একটা প্রতিকূল অবস্থার মধ্যে নতুন করে বাড়তি একটা যন্ত্রণা তৈরি হলো, এটা খুবই দুঃখ। তবে যে প্রবলেমটি বেশি হচ্ছে, আমরা যেটা আশা করছিলাম মানে এই সরকার মানে আগের সরকারের দেখানো পথে হাঁটবে না, এটা আমাদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু তাদের এই সময়ের কর্মকাণ্ড, কম সময়ের মধ্যে যেটা দেখছি ফলো করে বক্তব্যগুলো দেওয়া এবং ডিনাইল যে সংস্কৃতি আগে চালু ছিল সেটারই পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে। সেই কারণে আসলে হতাশাটা ওই জায়গাতে। আপনি ধরেন ডিনাইল না করে যদি আপনি বিষয়গুলোকে আমল নিয়ে আলোচনা করতেন, কথা বলতেন, অথবা এগুলোকে অ্যানালাইসিস করতেন, তারপর সিদ্ধান্ত নিতেন, তখন হয়তো পারফেক্ট গুলো হতো। একাই তার খরচের পাল্লা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় সব পণ্য, সরকারি বেসরকারি সব সেবা সার্ভিস, তো মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করবে? বেসরকারি যারা চাকরিজীবী বা এর বাইরে অন্য চাকরিজীবী আছেন বা প্রান্তিক সীমিত আয়ের মানুষ আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, তাদের কথা তো চিন্তা করার মতো স্কোপ আমরা দেখছি না। জি, আমরা শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব ইমরান হাসান, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব। জনাব ইমরান হাসান, শুনতে পাচ্ছেন? সার্বিক আলোচনা, আপনার বক্তব্য শুনব। জি, আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। উপস্থিত বিজ্ঞ আলোচক তো সবই বলে গেলেন। তো আমরা আসলে দুর্ভাগা জাতি, কারণ এই 53 বছরেও আমরা এখনো একটা নির্বাচনের জন্য, আমাদের সঠিক নির্বাচনের জন্য যুদ্ধ করে যেতে হচ্ছে। এবং এই 53 বছরে আমরা ওই রকম শাসক পাই নেই যে জনগণের দুর্দশা বুঝবে, জনগণের জন্য চিন্তা করবে, জনগণের দারিদ্রতা বিমোচন করবে, জনগণকে একটা সুন্দর সমাজ উপহার দিবে। সবাই তো বলিয়া উড়িয়েছে, সব পলিটিক্যাল দলগুলাই, এর বাইরেও যারা সামরিক শাসক ছিলেন, এর বাইরেও ধরেন তত্ত্বাবধায়ক সরকার তো কয়েকবারই ছিল। এটা আমরা দুর্ভাগা জাতি। আমরা বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে এইবার বুঝিয়ে আমাদের চেঞ্জ হবে, এইবার বুঝিয়ে আমাদের একটা সুশাসন আমরা পাবো, অ্যাটলিস্ট জনবান্ধব একটা সরকার পাবো। এখন হয়তো আমাকে অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন, কারণ সূর্য উঠলেই বোঝা যায় আজকে সারাদিনটা কেমন যাবে। 5 মাস হয়ে গেছে, সেই 5 মাসে আপনি দেখেন একটা সেক্টর দেখান যে সেক্টরটা একটা ডিসিপ্লিনের আওতায় আসছে। এই যে আমাদের বহু ভাগে বিভক্ত করে দেয়া বিভিন্ন বিদেশি শক্তি বলেন, দেশীয় অপশক্তি বলেন, সমস্ত শক্তি মিলে
পুরা দেশকে যখন ঐক্যবদ্ধ করার কথা, সেখানে আমরা এখন নানান বিভাজনে দ্বিখণ্ডিত। এই ফাঁকে কার সুবিধা হচ্ছে দেশকে দারিদ্রতার তলানিতে নিয়ে যাওয়া? সুবিধাটা হবে এনজিওদের, কারণ তারা আবার ফান্ড আনবে, আবার দেশে দারিদ্র বিমোচনের নামে তাদের প্রচারণা সবকিছু চালাবে, তাদের বিত্ত বৈভব হবে, কিন্তু আমাদের গরিব মানুষের ভাগ্য আর চেঞ্জ হবে না। এখন আমার মনে হয় আমাদের সময় হয়ে আসছে যে আমরা পুরো রেস্তোরাঁ সেক্টর আজকে করোনার পর থেকে ঝুঁকে ঝুঁকে টিকে আছি। আমাদেরকে তো আপনারা বলেছেন অলরেডি, ভ্যাট ইম্পোজ করার সাথে সাথে বাজারে সব প্রোডাক্টের দাম বেড়ে গেছে, এবং এই দাম বাড়ার সাথে সাথে কিন্তু আমি দাম বাড়াতে পারছি না, আমার ভ্যাটও বেড়ে গেছে। তাহলে আমি বাঁচবো কিভাবে? আমার তো এমনি বিজনেস কম, ল অ্যান্ড অর্ডার খারাপ হওয়ার কারণে সন্ধ্যার পরে বিজনেস নাই বললেই চলে। গুটি কয়েকটা ভালো রেস্তোরাঁ যাদের গাড়িটারি আছে তারা বের হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। ছিনতাই, রাহাজানি, ডাকাতি, ওপেন মানুষকে কোপাকুপি হচ্ছে, পুলিশ চুপচাপ বসে আছে, ওইভাবে পুলিশের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি না। ইভেন কথা বলতেও ভয় পাচ্ছি যে কালকে আমাদের উপর কি খড়গ নেমে আসে। এই যে একটা আপনি ভ্যাটের সিদ্ধান্ত নিলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করলেন না, আপনি আলোচনা ছাড়াই কি করে এই আমলাদের কথায় এত বড় একটা ডিসিশন আপনি নিলেন? এবং দুর্ভাগ্য যে অর্থ উপদেষ্টা মহোদয় যখন সুশীল ছিলেন, উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন বিভিন্ন কথা, ওনার ওই কথার সাথে তো উনি চেয়ারে বসেছেন, আমরা তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। উনি বলেন যে বাজারে নাকি ইম্প্যাক্ট পড়বে না। তো কোন দেশে বসবাস করতেছি আমরা? উনি কি বাজারে যান, না চোখে টিনে চশমা পড়েছেন? উনি বলতেছেন যে বাজারে ইম্প্যাক্ট পড়বে না। হাউ ফানি! উনি বাজারে এসে দেখুক বাজারে ইম্প্যাক্টটা কিভাবে পড়েছে। এরপরে ডলারের দাম যেভাবে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, যে পরিস্থিতিতে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা রিয়েলি শঙ্কিত। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা শুনলাম, যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেভাবে থেরাপি নির্ধারণ করা হয়েছে, যেভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এই সরকারকে মনে করে দিতে চাই, আপনারা যা ইচ্ছা তাই করলে মানুষ আবার বসে থাকবে না। কারণ আপনি ইউটিলিটি কত নেই বার্তা নেই, গ্যাস বাড়াবেন 150%, কার সাথে কথা বলেছেন? আপনি কার সাথে কথা বলে ভ্যাট আপনি এইভাবে ইম্পোজ করবেন? আপনি জানেন যে এনবিআর এর অত্যাচারে ছোট ছোট ব্যবসায়ীরা মাঠে ব্যবসা করা বিপদ, খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। মাঠ পর্যায়ে যে পর্যায়ে এনবিআর লোক চাঁদাবাজি করে, আমরা বলেছি সিস্টেমটা ঠিক করেন, যেটা 53 বছরে এই দেশের সিস্টেমটা ঠিক হয় না ট্যাক্সেশনে। যে যখন আসে তার মতো করে সে তার মতো করে করে যায়। সর্বজন গৃহীত আজ পর্যন্ত একটা ট্যাক্সেশন নির্ধারণ করতে দেখি নাই। আপনার অ্যাসোসিয়েশন গুলাকে ডাকলে ওনারা 1 মিনিট সময় দেয় কথা বলার জন্য। এত বড় একটা সেক্টর, যেখানে আমাদের জিডিপি 87,000 কোটি টাকা, আমাদের টার্ন ওভার ইয়ারলি আমাদের সেক্টরে 0.8% হচ্ছে আমাদের এই জিডিপিতে অবদান আমাদের সেক্টরের। সেই সেক্টরকে আপনি সময় দেন 1 মিনিট, বছরে একবার। এত চিঠি দিয়েছি, একবারও টাকার প্রয়োজন আপনারা মনে করেন নাই। এই যে একটা উদাসীনতা, এই যে তারা মনে করে ওই চেয়ারে বসলে তারা জমিদার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদার নিয়োগ করছে, সেই জমিদার পাইক পেয়াদার মতো পাইক পেয়াদা পাঠাবে, আমাকে চাপকায় কর আদায় করবে, খাজনা আদায় করবে। দেশটা ওই রকমই হয়েছে, এর বাইরে আমরা কিছু বলতে চাচ্ছি না। সেকেন্ড আসেন, শাসকদের কি হওয়া উচিত? শাসক হবে জনবান্ধব, শাসক হবে জনগণের কথা বলবে। কি হবে সোসাইটিটা আপনি বলেন তো? তত্ত্ব দিয়ে কি দেশ চলবে? এই তত্ত্ব দিয়ে কি দেশ আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি প্র্যাকটিক্যাল সমস্যাগুলো রিয়েলাইজ করতে না পারেন? আমি নিজে ক্ষতিগ্রস্ত কতগুলো ব্যবসায়, বিচার নাই, বিচারের নামে প্রহসন। আপনি কোথায় বিচারের জন্য যাবেন? আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে আপনি কিছুটা বিচার পাইতে পারেন। এক ব্যারিস্টারকে সেদিন বললাম আপনার স্টুডিওতেই যে ফাঁকে, যে ভাই এইভাবে যদি বিচার প্রক্রিয়া এক্সপেন্সিভ, সারা পৃথিবীতে নাকি বিচার প্রক্রিয়া এক্সপেন্সিভ, তাহলে আমরা সাধারণ ব্যবসায়ীরা কোথায় বিচার চাইব? তো সব মিলে এই দেশের যে ক্রান্তিকাল চলছে, আমরা একটা যুগোপযোগী শাসক চাই, যে কিনা সাধারণ মানুষের ব্যথাটা বুঝবে এবং সর্বজন ঐক্য সৃষ্টি করতে হবে। দেখেন, বিভাজন করে এই দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না। যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেন। শুধু দোষী পলিটিশিয়ান না, সবচেয়ে দোষী বেশি ছিল আমলারা, যারা সহযোগিতা করছে। এবং টিআইবির তথ্যে বলছে আমলারা হচ্ছে সবচেয়ে বেশি করাপ্টেড ছিল। তাদের হিসাব কি সরকার নিয়েছে? তাদের বিরুদ্ধে কি সরকার ব্যবস্থা নিছে? নাই। তারপরে পলিটিশিয়ানরা, যারা দুর্বৃত্তায়ন পলিটিশিয়ান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারপরে আসেন দুর্বৃত্তায়ন ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনি এফবিসিসিআই কে ছোট জগন্নাথ বানায় রাখছেন। প্রফেসর ডক্টর মতিনুর রহমান, আপনি শুনছিলেন তিনজনের আলোচনায় প্রতি ধাপে ভ্যাটের যে চাপ তা নিয়ে আলাপ করছিলাম। কিন্তু যে কথা শরীফুজ্জামান শরীফ বলছিলেন এবং সবার আলোচনায় এসেছে বিষয়টি, যে যেই প্রত্যাশা ছিল
সেই জায়গাতে এক ধরনের আশাভঙ্গের বেদনাই বলুক আর যেভাবেই বিষয়টিকে অ্যাড্রেস করা হোক না কেন, সেই কাঙ্ক্ষিত যে প্রত্যাশার সাথে প্রাপ্তির যে ব্যবধান সেটি অনেক বেশি মনে হচ্ছে সার্বিকভাবে। কিভাবে দেখছেন? ধন্যবাদ আমিনুর ভাই, এবং ধন্যবাদ আমার সাথে সহ আলোচক সম্মানিত দর্শক শ্রোতাকে। আপনার প্রশ্নের এই জায়গাতে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আসলে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যখন অতিমাত্রায় থাকে, সেখানে যদি আপনি পূরণ করতে মিনিমাম ব্যর্থ হন, তাহলে মানুষের মধ্যে এক ধরনের নেগেটিভ রিয়াকশন হবে, এটি স্বাভাবিক। আমি একটু পেছনের দিকে যাই। যে কথাটা আজকে আপনি টপিক নির্ধারণ করেছেন সেটি হচ্ছে প্রতিধাপে ভ্যাটের চাপ এবং জনজীবনে তার প্রভাব। ভ্যাট শব্দটি মানে যেটি আমরা জানি, প্রত্যেকটি দ্রব্যমূল্যের সাথে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু যা কিছু কিনুক না কেন তাকে ভ্যাট প্রদান করতে হয়। ট্যাক্সটা যদিও যারা ট্যাক্স পেয়ে তাদের ক্ষেত্রে। এখন এই ভ্যাট যখন 10%, যেটা নিয়ে অলরেডি 3 জন সম্মানিত আলোচক তারা প্রতিক্রিয়া দিয়েছেন এবং তাদের সাথে আমি সম্পূর্ণ একমত, কোনো দ্বিমত পোষণ করছি না। এখানে যে জিনিসটি বলবো সেটা হচ্ছে যে এই সরকার যে সময়টি এসে দায়িত্বটি গ্রহণ করেছে, এটি একটি পরিবর্তিত পরিস্থিতি এবং দীর্ঘ 17 বছরের একটা প্রেক্ষাপটের পর। এটি সত্য যে অর্থনৈতিক অবস্থা দুর্বল, ভঙ্গুর, এটি আমরা জানি এবং সেটি আমরা অনুমানও করতে পারি। পাশাপাশি এই কথাটি দিয়ে আপনি কোনোভাবেই এটাকে রিকভারি করতে পারবেন না, জনগণকে আপনি সান্ত্বনা দিতে পারবেন না যে এরকম যে অর্থনৈতিক ভঙ্গুর, আগের সরকার লুটপাট করেছে, আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। এবং পূর্বাপর আমরা দেখেছি রাজনৈতিক দল যখন কোনো ক্ষমতার পট পরিবর্তন হয় তখন বলে থাকে যে ওই সরকারটি এই কাজ করেছে যার ফলে তারা এটা সামাল দিতে পারছে না। এই সরকারটি কিন্তু সরাসরি নির্বাচিত কোনো গভর্নমেন্ট নয়, এটি জনগণ একটি আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে এখানে বসিয়েছেন এবং এটি সমর্থন দিয়ে যাচ্ছেন। পূর্বপর আমি যতটুকু জানি যে ফ্যাসিস্ট সরকারের বাইরে যারা আন্দোলন করেছে দীর্ঘদিন, সকল রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি, একদম ডে 1 থেকে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে। এবং তারা মনে করে যে ঠিক আছে, যতদিন পর্যন্ত তাদের যে সংস্কার যে 6টা যে কমিশন, সেটি কার্যক্রমগুলো পরিচালনা করার পরে তারা একটা নির্বাচনের দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বিষয়ে যখনই আপনি ভ্যাট নির্ধারণ করলেন 10%, অটোমেটিক্যালি যেগুলোর উপরে নির্ধারণ করেছেন এর বাইরে যেগুলো নির্ধারণ করা হয়নি সেগুলোও কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাবে। কারণ বাংলাদেশে যখন কোনো একটি মানে জারি করা হয়, আপনি বাড়ছে, আপনি দেখবেন এটা কমালে পরে কমে না, অথবা যদি কোনো কিছু কমান আপনি, এটা কিন্তু আর কমতেও চায় না, ব্যবসায়ীরাও সেটা কমায় না। যাই হোক, এখন যে জিনিসটি দেখেন লক্ষণীয় সেটি হচ্ছে জনজীবনে সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে কিভাবে, যেটি পূর্বপর আলোচকরা বলেছেন সেটি হচ্ছে একটি হচ্ছে সংস্কার বিরোধী আন্দোলন। শিক্ষার্থীরা তারা বৈষম্যের শিকার হয়েছে, প্রথমে কোঠা সংস্কার, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এবং এর পরবর্তীতে দেখবেন যে সকল স্তরের জনগণ, একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে আপনার বাড়ির গৃহকর্ত্রী থেকে শুরু করে শ্রমিক, কৃষক, মানে এমন কোনো স্তরের মানুষ নেই যে এই আন্দোলনের শরিক হয় নাই। কেন হয়েছে? কারণ তাদের ভিতরে এক ধরনের অসন্তোষ ছিল দীর্ঘদিন যাবৎ, এবং বিশেষ করে সাধারণ মানুষের যে জীবনযাত্রা, এটির মান উন্নয়ন বিন্দু পরিমাণ হয় নাই, অথচ বাংলাদেশে একটা গ্রুপ প্রচুর অর্থের মালিক হয়েছে। এবং আপনি দেখেন যেটা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেছেন যে প্রথমত দেখবেন যে ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেট কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই, এরা বাংলাদেশে এখন রয়েছে। আপনি দৃশ্যমান সেই সিন্ডিকেট যারা কুশীলভ ছিল তাদেরকে আপনি কি গ্রেপ্তার করতে পেরেছেন বা আইনের আশ্রয়ে নিয়ে আসতে পারছেন? পারেন নাই। যে সকল আমলা এই প্রক্রিয়ার সাথে বিশেষ করে মাঠ প্রশাসনে বা আপনার পলিসি মেকিংয়ে যারা জড়িত ছিল তাদেরকে আপনি কি নিয়ে আসতে পারছেন? পারেন নাই। তো ফলে এবং যে সমস্ত দুর্বৃত্তায়ন আপনার এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরকে আপনি নিয়ে আসতে পারছেন? পারেন নাই। দেখা গেছে যে গভর্নমেন্টের ভেতরে এক ধরনের, আমি যেটা ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে একটা সিদ্ধান্তহীনতার পর্যায়ে কখনো দেখবেন যে এক একজন অ্যাডভাইজার এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এবং যেটি উল্লেখ করেছেন, দেখেন এখানে অর্থ উপদেষ্টা যিনি আছেন উনি সম্মানীয় একজন ব্যক্তি এবং ভালো একজন অর্থনীতিবিদ, আমাদের অগাধ শ্রদ্ধা আস্থা তার প্রতি। তো উনি যখন এই মন্তব্যটি করেন যে বাজারে কোনো প্রভাব ফেলবে না, এটি মানুষের কাছে রীতিমতো একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। আবার খাদ্য উপদেষ্টা আলী ইমাম সাহেব বলেছে কিছু প্রভাব পড়বে, তার মানে দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল। এখন আপনি দেখেন সাধারণ মানুষ, আপনি অর্থনীতির অবস্থা ভালো খারাপ এটি কিন্তু মানুষ অত বিবেচনায় নেয় না। তারা বিবেচনায় নেয় যে প্রতিদিন দৈনন্দিন জীবনে তার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেটা কিনতে লাগবে তার জীবন ধারণের জন্য, এইটি তার নাগালের ভেতরে আছে কিনা। তার তো আয় রোজগার বাড়ছে না, কিন্তু আপনাকে
এই ভ্যাট জারি করার ফলে আপনি দেখবেন যে সেটি বাড়ছে ক্রমান্বয়ে। আগামী বাজেটে দেখবেন যে এটি কিন্তু আরও বাড়বে, কারণ যখনই বাজেটটা আসবে তখন বাজেট, আমি জানি না, আমার যেটা মনে হয় বর্তমান সরকার, এই সরকারের আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যে কোনো প্রক্রিয়া হোক না কেন এই জায়গাতে মনে হয় হাত দেওয়াটা ঠিক নয়। আমি মনে করি অর্থনীতির সংকটটি অন্য হবে, যেহেতু বেশিরভাগ অর্থনীতিবিদরাই কিন্তু এই উপদেষ্টা পরিষদে রয়েছে এবং আন্তর্জাতিক মানের অর্থ উপদেষ্টাই তারা রয়েছেন। আমি যদি উল্লেখ করতে চাই, প্রধান উপদেষ্টা নিজে উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আপনার অর্থ উপদেষ্টা উনি নিজে একজন অর্থনীতিবিদ, এবং শিক্ষা উপদেষ্টা উনি একই সাথে শিক্ষা উপদেষ্টা, একই সাথে প্ল্যানিং উপদেষ্টা, উনি একজন অর্থনীতিবিদ। এবং এই যে অর্থনীতিবিদের যে একটি মিলন মেলা, এই জায়গাতে যদি এই সংকটগুলো তৈরি হয় তাহলে সাধারণ জনগণের কিন্তু হতাশার জায়গাটা অনেক বাড়ে, এবং আমরা বারবার কিন্তু এই হতাশার জায়গায় যেতে চাই না। বাংলাদেশ, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে অনেকবার হোঁচট খেয়েছে, এইবার 17 বছর পরে এসে কিন্তু এই আন্দোলনটা হয়েছে 17 বছর পর, এবং তার সফলতা দেখেছে। এখন এই জায়গাতে যদি আপনি ব্যর্থ হয় এবং সংস্কারের যে জায়গাগুলো যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে জনগণ প্রকৃত অর্থেই, আমি জানি না যে বাংলাদেশের জনগণ আসলে এটাকে কীভাবে নেবে। আমার মনে হয় যে, আমি যেটা মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে সুনির্দিষ্টভাবে প্রায়োরিটি নির্ধারণ করে যে সামনের দিকে অগ্রসর হওয়া, এই জায়গাতে বড় ধরনের একটা ঘাটতি, সমন্বয়ের ঘাটতি রয়েছে। আপনি দেখবেন যে এই যে দ্রব্যমূল্য শুধু নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে, যেটা একজন ব্যবসায়ী উল্লেখ করলেন যে সন্ধ্যার পরে নামছেন। তার মানে কি? তার মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত তারা কিন্তু খুব অ্যাক্টিভলি যে কাজ করতে পারছে তা না। আপনি যদি প্রশ্ন করেন, আমি 2-1 জনকে জিজ্ঞেস করেছি যে এরকম ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি, তারা আসলে কোনো ব্যাকআপ না পাওয়ার কারণে, ব্যাকআপ মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই যে সাপোর্ট এটি না পাওয়ার কারণে তারাও কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কী কারণে? তারা মনে করে যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, সঙ্গত কারণে যখন নির্বাচন পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তার এই কাজটিকে আবার অন্যভাবে মূল্যায়ন করা হয় কিনা, সেই কারণে সে ঝুঁকি নিতে চায় না। সিভিল প্রশাসনেও সেই ঘটনাটি ঘটেছে। আমার যেটা মনে হয় যে উদ্দেশ্য নিয়ে আপনি অগ্রসর হন, আপনি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারটি যে ফর্ম হচ্ছে, যে প্রেক্ষিতে তাদেরকে বলা হচ্ছে যে এটি অন্তর্বর্তীকালীন সরকার মানে স্থায়ী সরকার না। আপনি একটা লক্ষ্য, আমি একজন উপদেষ্টার সম্ভবত আমি নামটা উল্লেখ করতে পারবো না, বলেছেন যে শেখ হাসিনা যে 5 বছরের জন্য 2024 ইলেকশন করেছিল, এই 5 বছরের জন্য উনি থাকতেন, তাহলে বর্তমান যে সরকার 5 বছর থাকতে চান, বিষয়টা এরকম, তাতে আপত্তি কোথায়? এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু জনগণ খুব স্বাভাবিকভাবে নেয় না। আপনাকে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এই ক্ষমতায় কিন্তু কেউ বসায় নাই, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছে। আপনি একটা ইন্টারিম টাইমে এই জিনিসগুলো অ্যাড্রেস করবেন, জনগণের ভিতরে একটা স্বস্তি নিয়ে আসবেন, এবং জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে যাকে দায় দেওয়া যাবে, যদি কোনো সরকার গঠিত হয় তখন এই সরকারকে আপনি ডিরেক্টলি দায় দিতে পারবেন। এখন এখানে যদি আপনি পরিকল্পনায় যদি মনে করেন যে আমরা 5 বছর থাকবো, অথবা আমাদের এই কাজগুলো এই সংস্কারগুলো আমরা করতে চাই, তো সুতরাং এটা একটা লম্বা প্রক্রিয়া। সংস্কার মানে হচ্ছে কালকেই সমাধান হবে, কালকে শেষ করতে পারবেন, বিষয় কিন্তু এরকম নয়। তার মানে এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি পরবর্তীতে যে সরকারটি আসবে তখন তার উপরে দায়িত্ব কিছু দিয়ে দেন, যে যেহেতু জনগণের পালসটি রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বুঝেছে, আমার ধারণা এই পালসকে যদি অ্যাড্রেস করে যদি সামনের দিকে অগ্রসর হতে না পারে যে কোনো রাজনৈতিক দলই, সরকারি, সেটি তারাও ভুল করবেন আমি মনে করি। এবং তরুণ জেনারেশন, আপনি দেখেন তরুণ জেনারেশনে আজকে আপনি যদি লক্ষ্য করেন তাদের ভিতরে এক ধরনের হতাশা আছে। কারণ হতাশা এই কারণে, আমি যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করি, আমি স্টুডেন্টদের সাথে এই জিনিসটি মাঝে মধ্যে ইন্টারাকশনে যাই, এবং তারা যে প্রত্যাশা নিয়ে আন্দোলনটা করেছিল, এবং সেই প্রত্যাশার জায়গাতে কিন্তু তরুণ শিক্ষার্থীরও এখন নেই। এখন তাকে যদি বলেন যে আপনি কি কালকে আন্দোলনে যাবেন, না, সেটাও সে রাজি না। কী কারণে রাজি না? কারণ তার মধ্যে একটা হতাশা, এই হতাশা থেকে তার একটা অভিমান তৈরি হচ্ছে। যে প্রত্যাশা নিয়ে আমরা এই জায়গাতে নেমেছিলাম, এই যে সকল মানুষ এখানে শিক্ষার্থী জীবন দিয়েছে, সুতরাং তাদের ক্ষেত্রেও যদি আপনি দেখেন, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু একটা কনক্রিট এবং কম্প্রিহেন্সিভ সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্ট নিতে পারে নাই। কারণ যারা আহত হয়েছে এখনও পর্যন্ত তাদের ব্যাপারে আপনার সুনির্দিষ্ট কোনো তালিকা প্রস্তুত হয় নাই, যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তালিকা আপনি প্রস্তুত করেন নাই, এবং যারা এই মাফিয়া সরকারের সাথে আন্দোলনের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের তালিকাও কিন্তু আপনি প্রস্তুত করতে পারেন নাই। আপনি আসলে, আমার কাছে যেটা মনে হয়, উদ্দেশ্যহীনভাবে এই সরকারটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তাকে অগ্রসর হতে হবে, এবং অনেকগুলো এজেন্ডা নিয়ে যদি আপনি অগ্রসর হন, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এটা খুব সাকসেসের মুখ দেখবে। আমি মনে করি লাস্ট যে সেন্টেন্সটা আমি বলতে চাই সেটি হচ্ছে এরকম, যে আপনি কখনোই
অন্য সফল হয় নাই এই কারণে আপনি সফল হতে পারছেন না, অন্য লুটপাট করেছে এই জন্য আপনি এই জায়গাতে স্টেবল হতে পারছেন না, এগুলো জনগণ আসলে শুনতে চায় না। জনগণ চায় আপনি তাৎক্ষণিকভাবে জনগণকে, বিশেষ করে আমি বলেছি যে এই আন্দোলনে বাংলাদেশের সকল স্তরের জনগণ স্টেক হোল্ডাররা কিন্তু অংশগ্রহণ করেছে, তারা স্বস্তি চায়, তারা দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ চায়, তারা দ্রব্যমূল্য ক্রয়ের ক্ষেত্রে যে তাদের নাগালের ভিতরে এটি তারা দেখতে চায়, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা, এটা তাদের একটা প্রাইম নিড। তার পরবর্তীতে আপনি বড় বড় অনেকগুলো আবার আসার চেষ্টা করবো আপনার কাছে। শুনে আসি জনাব শরীফুজ্জামান শরীফ, বেশ কিছু প্রসঙ্গ এখানে এসেছে, সেগুলো নিয়ে আলাপ করবেন। একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, আমরা যেহেতু দ্রব্যমূল্য নিয়ে আলাপ করছি, একদিকে ভ্যাটের চাপ, অন্যদিকে ট্রাক সেল বন্ধ করে দেওয়া হলো। আমরা প্রতিনিয়তই গণমাধ্যমে যেটি শুনছিলাম, এটি আগের সরকারের সময় ছিল, যে ট্রাক সেলের যে ট্রাকের যে লাইন সেটি দীর্ঘ হচ্ছে। এর মানে হচ্ছে, কেবলমাত্র আপনিও বলছিলেন মাস্ক পরে, তার মানে যারা মধ্যবিত্ত বা যাদের একেবারে মানে আঘাত লাগে তারাও কিন্তু সেই জায়গায় দাঁড়াচ্ছে। এবং একটি লক্ষণীয় বিষয়, যে পণ্য নেয়ার সময় দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়, মাত্র 10 টাকা 15 টাকা ইয়ের জন্য কেজি প্রতি বা যেটি বলি লিটার প্রতি, তার জন্য দেখা যাচ্ছে এতটা সময়, তার মানে সময়ের মূল্যটাও তাদের কাছে তখন সেই অর্থে খুব একটা পার্থক্য করে না। এই যে একটা অবস্থা, এটি গত সরকারের সময় যদি বন্ধ করতো তাহলে বলা হতো যে একদিকে উন্নয়ন, আরেকদিকে ট্রাকের লাইন, এটি হয়তো সামঞ্জস্যপূর্ণ নয়। তো এই সরকারের সময় তো উন্নয়নের কোনো বয়ান তাদের কাছে নাই, তারা তো মানে নির্দ্বিধায় এই ট্রাক সেলটা চালু রাখতে পারে, তারা বন্ধ করলো কেন, কি মনে হয়? আচ্ছা, প্রথম জায়গাটা হচ্ছে যে একটা সরকার যে স্টেপগুলো নেয় সে কোন ক্লাসে রিপ্রেজেন্ট করে। আমাদের আজকের যে সরকারটা আছে এটা এনজিওদের সেক্টরে রিপ্রেজেন্ট করে। আপনি যদি A to Z দেখেন, উপদেষ্টাদের মধ্যেও আপনি যদি দেখেন, তাদের যারা পরামর্শক যারা আছে বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, প্রত্যেকের কনসেপ্টের মধ্যে হচ্ছে ওই যে এনজিও অ্যাপ্রোচটা এদের মধ্যে আছে। এনজিও অ্যাপ্রোচটা থাকা আমি খারাপ এটি মনে করি না, কিন্তু আপনি যখন অন্যান্য সেক্টরগুলোকে বাইপাস করবেন বা ওভারলুক করবেন, শুধুমাত্র একটা জায়গায় ফোকাস করবেন, তখন প্রবলেমগুলো ক্রমশই সামনে চলে আসে। আপনাকে উদাহরণ হিসাবে দেই না, এনজিওরা তো প্রান্তিক জনগোষ্ঠী নিয়েই কাজ করে। আমি ওই জায়গাটাই আসছি, এনজিওরা তো প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করে, সেটাই স্বীকার, তাদের জীবনমানের পরিবর্তন তো হচ্ছে সেখানে। কিন্তু সেই জায়গায় সমস্যাটা সরকার এই জায়গাটায় কোনটা দেখছে, যে ঢাকা শহরের মানুষ 10,000 15,000 টাকার টিকিট কেটে পাকিস্তান থেকে অমুক শিল্পী আসছে তার গান শুনতে চাইছে, অর্থাৎ সে এখন খুব সমৃদ্ধ হয়েছে, তার জীবনের যে সংকটগুলো সেগুলো নেই। সরকার ওই বিষয়টাকে ফোকাস করছে, সেই হিসাব করছে তার 13-14 লক্ষ সরকারি কর্মচারীর তো আয় বেড়ে গেল, তাদের মহার্ঘ ভাতা দিবে, এর ভেতর থেকে তার বাইং ক্যাপাসিটি বাড়বে। কিন্তু 100 টাকার জন্য অনেক পরিবারের কাছে 100 টাকা যে খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি সরকারকে টাচ করছে না। এখন সরকার এখান থেকে কি বেরিয়ে আসতে পারতো? অবশ্যই পারত। আমাদের কাছাকাছি সময়ে শ্রীলঙ্কায় আমরা জানি যে সেখানেও কিন্তু এই ধরনের একেবারে সেম ঘটনাই কিন্তু সেখানে ঘটেছে, রাজা পালিয়েছে ইত্যাদি ইত্যাদি। গত 1 বছরে তারা সেখান থেকে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি খেয়াল করেন, সেখানে তাদের জিডিপি বেড়েছে, তাদের যে বিদেশ নির্ভরতা এটি কমেছে, তারা দুটো নির্বাচন করে ফেলেছে, তাদের সামাজিক অস্থিরতা কমে এসেছে, এবং সেখানকার যে ইলেক্টেড বামপন্থী যে প্রেসিডেন্ট, তিনি নির্বাচিত হওয়ার পর প্রথম বলেছে যে শ্রীলঙ্কার অর্থনীতির দুর্বলতার কারণে আমি IMF-এর প্রতি নির্ভরশীল, আমি তার কাছ থেকে ঋণ আনবো, কিন্তু আমার জনগণের স্বার্থের উপরে অথবা তাদের চাপিয়ে দেওয়া কোনো কারণে যদি আমার ইকোনমিতে তার প্রভাব পড়ে এবং গরিব মানুষের উপরে প্রভাব পড়ে, আমি সেটি শুনবো না, আমি আমার দেশের মানুষকে সাথে নিয়ে সেটি মোকাবেলা করব। আমার বাংলাদেশে এই কথা কি আপনি শুনছেন? না। আমার এখানে ফোকাসটা হচ্ছে যে বিদেশ থেকে, এবং আমাদের কনসেপ্টটা, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে ঋণ হলো অধিকার। তো ঋণ তো আমি মনে করি যে এটা একটা দাসত্ব। আমি তো মনে করি যে আপনার কাছ থেকে আমি ঋণ নিলাম মানে হচ্ছে আমি গোলাম। তো এটি তো ঋণ নির্ভরতা থেকে আমি বেরিয়ে আসতে পারবো না ব্যক্তিগত জায়গায়। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমি ইতিমধ্যে একজনে বলেছেন, মানে তাকে ঘিরে তো আমাদের প্রত্যাশা ছিল অনেক, আমরা তো এটি শুনতাম যে তাকে কেউ কোনো কাজে লাগাননি, সারা পৃথিবীতে তার যে গ্রহণযোগ্যতা, তার যে উচ্চতা, তো এটি তো আমি চেয়েছিলাম যে তার যে কানেকশানগুলো, তার যে গ্রহণযোগ্যতা, আমার ইকোনমিতে তার একটা রিফ্লেকশন হবে। সেটা তো হচ্ছে রেমিটেন্স আসতে শুরু করেছে। রেমিটেন্সের পাশাপাশি জি, এই রেমিটেন্সটা যে আসছে এটি কিন্তু কোনো ব্যক্তির ক্রেডিট না, ব্যক্তির আস্থার বিষয় তো আছে। সামগ্রিকভাবে একটা আস্থার বিষয় রয়েছে, আস্থার জায়গাটা আছে। আপনার আমেরিকার সাথে আপনার একটা গুড রিলেশন, আমি তো জিএসপি সুবিধাটা পাচ্ছি না,
আপনার ইউরোপের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তারা আপনাকে যেভাবে রিসেপশনটা দেয়, তো তার তো একটা রিফ্লেকশন আমার ইকোনমিতে থাকতে হবে। এক, সেটি হয়তো দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমার হয়তো সময় নিতে হবে, কিন্তু আমি তো স্টার্টিংটা তো আমি দেখতে চাই। আমি তো সেই জায়গাটা দেখছি না। আমি বাংলাদেশের নানা জায়গায় এই যে কথাগুলো যখন বলি, তখন সরকারের জায়গা থেকে কিন্তু ওই আগের মতোই, যে আমাদের এখানে সবথেকে শক্তিশালী যে যন্ত্রটা তার নাম হচ্ছে ষড়যন্ত্র। এবং আপনি যখন এই জায়গাগুলোতে অ্যাড্রেসটা করবেন, শুরুটাতে শেষ করবো আমি, শুরুটা খারাপ হয়েছে কি জানেন? সরকার মনে করেছে সে কেবল ছাত্রদেরই সরকার, সুতরাং তার প্রথম কাজটা হচ্ছে ছাত্রদের সুবিধা অসুবিধা দেখা। 150-200 জন শিক্ষার্থী যখন সচিবালয়ের 14 তলায় পৌঁছে গেছে, সে সিদ্ধান্ত নিয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে না, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী যে পরীক্ষা দিতে চায় সেই জিনিসটা তার বিবেচনায় নাই। মানুষ রাস্তায় নামছে না, কিন্তু মানুষ যে ভেতরে যন্ত্রণা ক্লিষ্ট হচ্ছে এই বিষয়টি সে ভাবছে না। তার কাছে গিয়ে যারা বলছে হ্যাঁ খুব ভালো কাজ করছেন, আমরা সংস্কার করবো, আমরা এই করবো, আমরা পরিবর্তন করব, সরকার সেটিকে গুরুত্ব। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনি খুব সংক্ষেপে বলবেন, আইএমএফের যে কথাটি ঘুরে ফিরে আসছে, আইএমএফের ব্যাপারে কি খুবই আমাদের বাধ্যবাধকতা আছে? যেমন আমরা গত সরকারের সময় কিন্তু দেখেছি আইএমএফ অনেক কন্ডিশন দিয়েছিল, যখন মানে টাকা দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে, যে এতদিনের মধ্যে যদি এইটা পরিশোধ, তারা কিন্তু পরিশোধ করেনি, তাতে করে খুব বড় ধরনের অসুবিধা হয়ে গেছে। প্রথম জায়গাটা এরকম খেয়াল আছে যে কোন গ্রাউন্ডে সরকার আইএমএফ থেকে ঋণটা নিয়েছিল। আমাদের রেমিটেন্সের ফ্লোটা কমে গিয়েছিল, আমাদের প্রবাসীরা সরকারের চরিত্রের কারণে, আচরণের কারণে এবং সরকারকে অপছন্দ না করার কারণে তারা এই যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং আমাদের রিজার্ভ ক্রমশ কমে যাচ্ছে। তার প্রেক্ষিতে অনেকটা নাকে খদ্দি এবং আইএমএফের সাথে সরকার নানা তদবির তোয়াস করে তারা কিন্তু এটি করেছিল। সেই ফ্লোটা কিন্তু আবার বেড়েছে, আমার রেমিটেন্স বেড়েছে, আমার রিজার্ভ বেড়েছে। যদিও ডলারের দাম বৃদ্ধির কারণে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু আমার রেমিটেন্সের ফ্লো। সুতরাং এরকমের একটা জায়গায় আপনি জনগণের উপরে যেখানে প্রভাবটা পড়ছে সরাসরি, সেখানে আইএমএফের মানে মেনে আপনার 1000 কোটি ডলার, 500 কোটি ডলার এটি আনতে হবে, এটি আমি কখনো যৌক্তিক মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব এস এম নাজির হোসেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। যে বিষয়গুলো বলা হচ্ছে এর মধ্যে একটি বিষয় যে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা, যে কোনো বিষয়ে আমরা এটি প্রত্যাশা করি, সেই জায়গায় আলাপ আলোচনা এবার হয়নি। আপনারাও একটা খুব বড় স্টেক হোল্ডার আমরা ধরে নেই, কারণ বিভিন্ন সময় দ্রব্যমূল্যের বিষয়ে আপনাদের নানা রকম পদক্ষেপ থাকে, বিভিন্ন মন্তব্য থাকে, আপনাদের বিভিন্ন দেন দরবার থাকে। এবার কি এরকম কিছু হয়েছে, বা আপনারা কি নিজেরা উদ্যোগ নিয়ে চেষ্টা করেছেন, বা যখন সিদ্ধান্ত হলো এরপরে কি আপনারা কোনো প্রতিক্রিয়া দেখিয়েছেন? না, ধন্যবাদ। আসলে আমরা তো ধরেন প্রতিনিয়ত প্রতিক্রিয়া আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি, আনুষ্ঠানিক বিবৃতিও আমাদের গেছে। তবে প্রবলেমটি হলো যে আমি যেটা প্রথম দিকে বলেছি, এই সরকার বিগত সরকারের মানে দেখানো পথে হাঁটছে। এখান থেকে আমরা আশা করছিলাম যে আসলে কিছুটা হলেও এটা ব্যতিক্রম ঘটবে। এই যে যেমন ধরেন আমরা এর মধ্যে আমাদের অর্থ উপদেষ্টার সাথে কয়েকবার আমরা বসছি। আচ্ছা, বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন তার উনি তো আগে বাণিজ্য উপদেষ্টাই ছিলেন, ওই আঙ্গিকে তার সাথে আমরা অনেকবার কথা বলেছি। তো কথা বলার পরিপ্রেক্ষিতে আমাদের যে বিষয়টা ছিল যে আসলে ব্যবসায়ীদের সাথেও মানে ফ্রিকুয়েন্টলি আলোচনাগুলো করা দরকার। আপনি জানেন যে একটা সময় এই যে ধরেন আমাদের কর্পোরেট গ্রুপ, অনেকগুলো কর্পোরেট গ্রুপ কিন্তু ভোগ্যপণ্যের বাজারে ছিল। অনেকেই আবার এই 5 তারিখের পট পরিবর্তনের কারণে অনেকেই দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। তো এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই যে গ্যাপটা যদি ধরেন মিনিমাইজ করা না হয় তাহলে কিন্তু রমজানে একটা সংকট তৈরি হতে পারে। এটার জন্য আমরা বেশ কয়েকবারই বলেছি, এবং যখনই ক্রাইসিসটা হয় তখনই তো ব্যবসায়ী তো সব ব্যবসায়ী খারাপ না, 2-1 জনের কারণে আসলে প্রবলেমগুলি হচ্ছে। তো সেই জায়গাতে তাদের সাথে আলোচনাগুলো করা, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথাগুলো বলা। তো কিন্তু আমরা তো দেখলাম যে সেই আলোচনার যে ক্ষেত্র তৈরি করা অথবা আলোচনার পরিবেশ তৈরি করা, সেগুলো কিন্তু আমরা দেখি নাই। তো না দেখার কারণে হচ্ছে কি, এখন সরকার যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন আমাদের কাছে মনে হয় যে এটা নিচের লেভেল থেকে ওই যে আগের যে আমলাগুলি ছিলেন, আগে যারা সরকারকে যেভাবে পরিচালনা করতো এখনো ঠিক একইভাবে পরিচালনা করতেছে। এইটার কারণে আসলে সরকার কিন্তু কুচট খাচ্ছে, এবং এগুলোর ফলে যেটা হচ্ছে মানুষের ভিতরে অসন্তোষ তৈরি হচ্ছে। এখন তো এরকম ধরেন মানে ব্যাট বাড়িয়ে দেওয়া হলো, অথবা অনেকগুলি সম্পূরক শুল্ক মানে বাড়িয়ে দেওয়া হলো। আবার একটু একই ঘটনা আপনি দেখেন যে তার আগে প্রায় 29টা পণ্যের কিন্তু এরকম ব্যাট, আমদানি শুল্ক, এরকম যে মানে এসডি চার্জ, এগুলো কিন্তু মানে জিরোতে করা হয়েছিল। তো এগুলো শূন্যতে করার পরে আমরা দেখলাম যে এটার কিন্তু প্রভাবটা আবার ভোক্তা পর্যায়ে আসে নাই।
তো আমরা যখন এই বিষয়টা উত্থাপন করলাম, বললাম আমরা দেখবো বিষয়টা, ওই দেখবোর মধ্যেই কিন্তু আজ পর্যন্ত এটা হয় নাই। কেন আমরা পাইলাম না? এই যে সয়াবিন তেলের দাম মধ্যখানে 8 টাকা বাড়ানো হলো, এখন আবার তারা নতুন করে মানে পরিকল্পনা করতেছে কিভাবে রমজানের আগে আরেক দফা বাড়ানো যায়। তো এই যে ধরেন আপনি সুবিধাগুলো দিলেন, রাজস্ব কিন্তু আপনি ওদিকে অনেক বিপুল পরিমাণ রাজস্ব মানে তার সরকার কম পাচ্ছে, সেইগুলা কেন মানে ভোক্তা পর্যায়ে সেটা সুফলটা আসতেছে না? আমরা যখন এগুলো খতিয়ে দেখতে বললাম, কিন্তু সরকার সেগুলো দেখলো না। আর একটা মজার কাহিনী হলো যে আমাদের এই যে ব্যাট বা সম্পূরক শুল্ক যাই আমরা বলতেছি এখন, এগুলো তো ব্যবসায়ীরা দেন না, এগুলো কিন্তু ভোক্তার ঘাটে গিয়ে পড়ে, ভোক্তারাই দিতে হচ্ছে। তো আপনি ধরেন এই ভোক্তারা দিবে, 18 কোটি মানুষ এই ব্যাটটা এই ট্যাক্সটা দিবে, এই পরোক্ষে ট্যাক্সটা দিবে, কিন্তু আপনি তাদের সাথে কোনো আলোচনাই করলেন না, তাদের পালসটা বোঝার চেষ্টা করলেন না, না বুঝেই আপনি বাড়িয়ে দিলেন। আমরা যেটা বলছিলাম বারবার সেটা হলো যে মানে ভ্যাট বা ট্যাক্স ফাঁকির মহোৎসব আমাদের এনবিআরে। আপনি ছাগল কাণ্ডের কথা আপনারা সবাই জানি, যেটার কারণে মতিউরের কাণ্ডের কারণে আমাদের সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে। তো এইখানে এই যে ট্যাক্স মানে আমাদের এনবিআর কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থের উৎস, এগুলো কোত্থেকে আসে? আজ পর্যন্ত এই মতিউরের কাহিনীর যেটা অত বেশি আলোচিত, সেটা নিয়েও তদন্ত মানে সেরকম কোনো অগ্রগতি আমরা দেখি নাই। অন্যান্য যেমন ধরেন আপনি ওই যে আমাদের জর্দার বিড়ি ফ্যাক্টরির যে মালিক, উনি হলো মানে শ্রেষ্ঠ ট্যাক্স পেয়ার। তো এখানে তো বড় বড় কর্পোরেট গ্রুপ অনেকেই আছে, তো তারা তো কেউ লিস্টের মধ্যে নাম নাই। তো এই যে ফাঁকির মহোৎসব যদি আপনি বন্ধ করতে পারতেন, তাহলে এই যে মানুষের উপরে যে বিশাল মানে ভ্যাট এবং এসডি চার্জের যে বিষয়গুলো আপনি চাপিয়ে দিলেন, সেটা তো চাপানোর দরকারই অ্যাভয়েড করা যেত। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইমরান হাসান। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যদি কিছু যুক্ত করেন খুব সংক্ষেপে, 2 মিনিট। আমরা বহুদিন যাবৎ সরকারের কাছে দাবি জানিয়ে এসেছিলাম, বহু বছর যাবৎ, যে সরকার যদি আমাদের সাথে বসে একসাথে যদি আমরা কাজ করতে পারি, আমাদের সেক্টর থেকে 10 গুণ ভ্যাট এবং ট্যাক্স আদায় করা সম্ভব। কিন্তু সরকার করবে না। কেন করবে না জানেন? তাদের চাঁদাবাজিটা করতে পারবে না, কারণ আমাদের কোনো প্রান্তিক ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে চায় না। কিন্তু আপনি ভ্যাটটাই দিয়েছেন 15%, গুটি কয়েক রেস্তোরাঁ, আপনার স্বনামধন্য রেস্তোরাঁ, তারা হয়তো দিতে পারবে। কিন্তু এই একই হারে সারা বাংলাদেশের যে শ্রমজীবী কর্মজীবী মানুষ দুপুরবেলা লাঞ্চ করে, সেই রেস্তোরাঁ কি ভ্যাট দিবে আমাকে 15%? এই সেন্স অফ হিউমার আমার এই কর্মকর্তাদের নাই, আমার রাষ্ট্রের আমলাদের এই সেন্সটা নাই যে আমি যে সমহারে যেভাবে ভ্যাটটা সারা বাংলাদেশে চাপিয়ে দিলাম, এটা দেওয়ার ক্যাপাসিটি আমাদের এই প্রান্তিক ব্যবসায়ীদের আছে কিনা। যদি প্রান্তিক ব্যবসায়ীরা না দিতে পারে, তাহলে কি হবে? তাহলে তাদের কাছে চাঁদাবাজি হবে মাঠ পর্যায়ে। আমরা বলেছি আপনি ভ্যাটের পরিধি, ট্যাক্সের পরিধি এমন ভাবে বাড়ান, আমরা বাড়িয়ে দিব। আপনি একটা এক্সাম্পল দেই, জাস্ট 2 মিনিট সময় নিব আপনাকে, শেষ করতে হবে। জি, আমার পাশে 6টা রেস্টুরেন্ট আছে, আমরা 3টা রেস্টুরেন্ট কমপ্লায়েন্স মেনে ভ্যাট দিয়ে ব্যবসা করি। ওই পরের 3টা কোনো মতন চাঁদা দেয়, মানে থোক বরাদ্দ দেয় যারা আসে ওদেরকে, তারা চাঁদাই বলবো আমরা। আমার যে গ্রিল চিকেন বিক্রি করতে হয় 420 টাকা নিচে, আমার পাশেরটা হলে 410 টাকা, কেউ হলে 400 টাকা, এর নিচে আর নামা সম্ভব না, বিকজ কমপ্লায়েন্স, ভাড়া, ইলেকট্রিক বিল সব একই। কিন্তু ওই 3টা বিক্রি করতেছে 340 টাকা। এখন যদি আমি আরো 10% মানে বাড়লো, মানে 15% ভ্যাট অ্যাড করি, তাহলে 460 টাকা আমাকে দিতে হবে। ও তো টাকা দেয় না, ও হয়তো আমার ফাঁকে ফাঁকে 320 টাকার জায়গায় 350 টাকা করলো। এখন কাস্টমার কি 350 টাকাটা নিবে না আমারটা নিবে? তাহলে এই যে আনহেলদি কম্পিটিশন করে দিল, তাহলে তো আমিও তো চিন্তা করবো, ঠিক আছে আমি ভ্যাট দিব না। কাস্টমার আমাকে বলবে, এই ও তো ভ্যাট নেয় না, আপনি ভ্যাট নিচ্ছেন কেন? এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা অনুধাবন করার মতো আমাদের দেশের। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এ কে মতিনুর রহমান। আমরা শেষ করব অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। এই যে ভ্যাটের চাপের কথা বলা হচ্ছে, কেন ভ্যাট সরকার নিচ্ছে তা নিয়ে নানা রকম অর্থনৈতিক তত্ত্বকথা রয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো ব্যাংকে টাকা ছাপাতে পারবে না, সরকারের কোষাগারে টাকা নেই, অর্থনৈতিক ভিত্তি দুর্বল, এগুলো বুঝবার সময় বা মানে আবশ্যকতা এবং অবকাশ কোনোটাই তাদের নেই। সেই জায়গায় তাদের তো প্রতিনিয়ত বাজার করতে হয়, জীবন ধারণ করতে হয়। সেই জায়গায় আসলে কী করণীয় বলে মনে করেন? শরীফ ভাই একটা কথা বলেছেন, শরীফ ভাইয়ের এই কথার সাথে আমি কিয়দাংশ একমত। সেটি হচ্ছে যে এই সরকারটা আসলে বেসিক্যালি দৃশ্যপটে যেটা দেখা যায় সেটা হচ্ছে শিক্ষার্থী সমন্বয়কারী তাদের, এবং আমি দেখেছি যে যখনই শিক্ষার্থীরা কোনো দাবি নিয়ে গেছে সেটি বাস্তবায়িত হয়েছে, কিন্তু সাধারণ জনগণের যে অংশগ্রহণ ছিল এই আন্দোলনে, যেটা ছাড়া কোনোভাবেই এই আন্দোলন সফল হতো না, যেটা রাজনৈতিক দলগুলো যেখানে অংশগ্রহণ সফল হতো না, সেই জায়গাতে অ্যাড্রেস, বিশেষ করে সাধারণ জনগণকে অ্যাড্রেস করা উচিত, যেটি এই ভ্যাটের ক্ষেত্রে আমি মনে করি যে জায়গাতে সাধারণ জনগণকে অ্যাড্রেস করা হয় নাই।
আরেকটি কথা এখানে দেখেন যে রেমিটেন্স এসেছে, একটা সময় রেমিটেন্স পাঠায় নাই, কারণ ওই সরকারের সময় এই ফ্যাসিস্ট সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিদেশিরা কিন্তু বিশেষ করে লোয়ার লেভেলে যারা টাকা পাঠায় বাংলাদেশে তারা এই টাকা পাওয়া বন্ধ করেছিল। এটি আসতেছে এখন ফলে আমাদের অটোমেটিক্যালি আমাদের রিজার্ভ বা আমাদের প্রবৃদ্ধিটা বেড়েছে। আরেকটি জিনিস আপনি দেখেন যে অংশীজনের সাথে আলোচনা করে যদি সরকার সিদ্ধান্তটা নিত, অংশীজন বলতে স্টেক হোল্ডার, আমার মনে হয় এই জিনিসটি যদি 10% বাড়াতো, জনগণ যদি এই জিনিসটা আগে থেকে জানতো, তাহলে হয়তো রিয়াকশনগুলো আসতো না। আরেকটি জিনিস দেখেন, ঋণ তো আপনাকে নিতেই হবে, বাংলাদেশ তো উন্নত রাষ্ট্র নয়, কিন্তু ঋণের শর্তগুলো ডেফিনেটলি সেটি বাংলাদেশের নাগরিককে কোনোভাবেই হার্ট করে বা জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনার কি বলা যায় মানে এটিকে ইঙ্গিত করে, সেই জায়গাগুলোতে মনে হয় সরকারকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। আর মতিউর রহমান একটি ঘটনা, এরকম অসংখ্য মতিউর রহমান বাংলাদেশে এনবিআরে কর্মরত ছিল, তাদের দৃষ্টিতে আমরা কিন্তু দৃশ্যপটে তাদেরকে দেখি নাই। আমি মনে করি যে এই জায়গাতে সরকার আসলে কোনোভাবেই টাচ করে নাই, কেন টাচ করে নাই জানি না, বাট আমি মনে করি যে সাধারণ জনগণের কিন্তু দাবি যে আসলে এই জায়গাতে টাচ করা। দেখুন, একজন ট্যাক্স পেই যদি 100 কোটি টাকা আমার ট্যাক্স হয়, আমি যদি ডকুমেন্টারি না, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন বলছি, এই 100 কোটির ট্যাক্সের ভিতরে যদি আমি এনবিআরকে, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন যে এনবিআর এই ট্যাক্স যে প্রসিডিউরটা, মানে যাদের কাছ থেকে ট্যাক্সটা আপনি রিকভারি করেন, এই প্রসিডিউরের ভিতরে বড় ধরনের একটি কারাপশন রয়েছে। তো সুতরাং একজন এনবিআর কর্মকর্তা দেখা গেলো 20 বছর চাকরি করার পরে তার অর্থবিত্ত বৈভব অনেক বেড়ে যায়। কিভাবে? উনি তো সরকারি একজন কর্মকর্তা, তার তো একটা নির্দিষ্ট স্যালারি আছে। তো সুতরাং আপনি সেই ব্যাপারে যদি দুদক সেখানে ফাংশনিং করে, এখন দুদক ফাংশনিং করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। আমরা অতীতে দেখেছি দুদকের যিনি চেয়ারম্যান উনি নিজেই কারাপশনের সাথে জড়িত ছিলেন। তো সুতরাং এমন একটা দেশে আমরা বসবাস করি, এমন একটা সময় আমরা আন্দোলন করেছি, এমন একটা প্রেক্ষাপট পরিবর্তনের জন্য আমরা জীবন দিয়েছি, এবং এমন একটি সরকারকে আমরা সামনে নিয়ে আসছি যেখানে আমাদের প্রত্যাশার মাত্রা কিন্তু অনেক বেশি ছিল। তো সুতরাং সেই প্রত্যাশার মাত্রা অনেক বেশি, রাতারাতি হয়তো প্রত্যাশা পূরণ হবে না, কিন্তু আমরা সিমটমগুলো দেখতে চেয়েছিলাম যে প্রত্যাশার এই জায়গাতে আমরা অপেক্ষা করতাম যে এই জায়গাতে অ্যাটলিস্ট আপনি অ্যাড্রেস করেছেন, অথবা আপনি একটা আশার জায়গা দেখিয়েছেন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না যে এই জায়গাতেও তারা সফল হয়েছে দেখাতে গিয়ে। তারপরও আমি আশার আলো দেখতে চাই, এই কারণেই যে আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এখানে নিয়োজিত রয়েছেন, আমি মনে করি তাদের ভেতরে আমি নিজে একটা সংকট দেখেছি, সমন্বয়হীনতা, যেটা সকালে এক ধরনের সিদ্ধান্ত নিয়ে বিকেলবেলা পরিবর্তন হয়েছে। এটা আসলে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো গুড সাইন নয়। আমি মনে করি এই সমন্বয়টা কাটিয়ে যতদিন তারা এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে সময়টা আমরা ইতিমধ্যেই জেনেছি, আমার মনে হয় যে সেটুকু অ্যাটলিস্ট জনগণের কাছে তারা যত দৃশ্যপটে একটা গুড গভর্নেন্স তারা দিতে পারে, এটি আসলে আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু একটি কথাই বলতে চাই, বর্তমান সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার যে প্রাপ্তি সেটি হয়তো রাতারাতি সম্ভব নয়, কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি ন্যূনতম দেখতে চায় সাধারণ জনগণ। আমরাও চাই জনমাধ্যম সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।